মেরেছে কোথায় মা? তুমি আমাদের বাবা ছেলেকে এমন করে কথা বলো কেন সব সময়? তোমরা যে শুধু তোমরা যে সাধু তাই বাবা। ইরফানের রাগ হলো। মাহিমা বেগম বললেন, তুই একটু এখানে বসে থাক, আমি নিয়ে আসছি। আর হ্যাঁ, বিকেলে ইরা ওর শ্বশুরবাড়ি থেকে আসবে, তুই গিয়ে নিয়ে আসবি। আচ্ছা জলদি করো, মিটিং আছে। মাহিমা বেগম চলে যেতেই ইরফান সোফায় বসে। তার তখন চোখ যায় সামনের সোফায় বসা মেহজা আর চমকের দিকে। চমক তো সেই কখন খাওয়া থামিয়ে দিয়েছে, ইরফানকে এক ধ্যানে তাকিয়ে দেখেই চলেছে। ইরফান কিছুটা বিব্রত হলো, মেহজাকে বলল, তুমি কখন এলে? একটু আগে ভাইয়া। ও, উনি কে? আমার কাজিন, সেম এজ। আপনি করে বলা লাগবে না ভাইয়া। এটা ভদ্রতা? মেহজা চুপ করে গেল, আর কথা বলতে ইচ্ছে করছে না। গ্যাস উপরের দিকে উঠছে, তার চোখ মুখ বোধহয় ফুলে কেটে যাবে এক্ষুনি। এখান থেকে মানে মানে কেটে না পড়লে বড় ধরনের বেইজ্জতি হয়ে যাবে। সে দাঁড়িয়ে গেল হঠাৎ করে, তারপর কোনো মতে চমককে বলল, আম্মু তাড়াতাড়ি যেতে বলেছে, কাজ আছে। তুই কি যাবি না? চমক আর কি বলবে, সে নিজেও উঠে দাঁড়ায়। ইরফান বলল, তোমরা কি আমাকে দেখে উঠে যাচ্ছ? প্লিজ বসো, আমি তো বেশিক্ষণ থাকবো না। না ভাইয়া, কাজ আছে, এখন যাই, বিকেলে তো আবার আসবো। মেহজা দ্রুত হেঁটে চলে এলো বাইরে। এসেই সে সোজা সিঁড়ি বেয়ে নামতে লাগলো। নামতে নামতেই সে বিরাট বড় দুর্গন্ধযুক্ত ঢেকুর তোলে। চমকের সেই গন্ধে অক্কা পাওয়ার মতো অবস্থা। চমকের ভাবসাব দেখে মেহজা চোখ মুখ কুঁচকে বসে আছে বড় জানালাটার ধারে। চমক আর ফুপি একদিন থাকবে যদিও বলেছিল, এখন বলছে এক সপ্তাহ থাকবে। ফুপিরা থাকবে এটা বেশ আনন্দের কথা, তবে আসল কথা হলো চমকের নাকি ইরফানকে বেশ পছন্দ হয়েছে। লাভ এট ফার্স্ট সাইট। মেহজা কেন যে বলতে গেল লোকটা অবিবাহিত, এখন চমক তাকে গুরু দায়িত্ব দিয়েছে। ইরফানের হোয়াটসঅ্যাপ নাম্বার নাকি তাকে এনে দিতে হবে। এইসব ধুর মার্কা কাজকর্ম মেহজার পছন্দ নয়, একটুও নয়। রুটির সাথে যখন মুরগির ঘন ঝাল ঝাল ঝোল মাখিয়ে খায়, তখন হঠাৎ করেই যে এলাচি মুখে পড়ে, সেই এলাচিকে যেমন বিরক্ত লাগে, তেমন বিরক্ত লাগে এইসব বিএফ জিএফের ব্যবস্থা করে দেওয়ার কাজকর্ম। মেহজা বারবার নাকচ করে দিয়েছে, সে নাম্বার এনে দিবে না। নাম্বার চাওয়াটা অসভ্যের মতো হয়ে যাবে। তখন চমক ঘোষণা দিল সে নিজে নাকি নাম্বার জোগাড় করবে। সেই জন্য তার মাকে নানাভাবে বলে রাজি করিয়েছে কিছুদিন আরও থাকতে। মেহজাকে স্পষ্ট বলে দিয়েছে নাম্বার না নিয়ে সে নাকি যাবে না। মেহজার বাবা বললেন সামনে রাফসানের জন্মদিন আছে, রাফসান নাকি বায়না ধরেছে একটা ছোটোখাটো পার্টি দিতে, তো সেই উপলক্ষে তো আসবেই। তাছাড়া পরে আসা আর এখন থেকে যাওয়া একই হলো। চমকের মা অর্থাৎ মেহজার ফুপি মানছিল না। মেয়ের হেয়ালি একটুও পছন্দ করেন না তিনি। মেয়েটার সামনেই পরীক্ষা, এখন এসব ফাঁকিবাজি করার মানে হয়? অবশেষে সবার জেদের কাছে হার মানলেন। চমক তো খুশিতে রীতিমতো লাফাচ্ছে। মেহজা বুঝে পাচ্ছে না এত খুশি হওয়ার কি আছে। অবশ্য সে এমন ক্রাশ ট্রাশ খায়নি, সে খেয়েছে হলিউড নায়কদের উপরে ক্রাশ। আশেপাশের মানুষদের সে ওইভাবে দেখেই না, ক্রাশ খাবে কি। তবে প্রসঙ্গ যখন ইরফানের, তখন সে কেন যেন খুব মনোযোগ দিচ্ছে ব্যাপারটায়। আশ্চর্যজনকভাবে তার চমককে বিরক্ত লাগছে। এমন তো হওয়ার কথা নয়। বিকেলে চমক ঘুমিয়ে পড়েছিল, তাই মেহজা শান্তিমতো ইরফানদের বাসায় আসে, কারণ চমক বারবার বলছিল সে নাকি বিকেলে তার সাথে একবার যাবে। মেহজাও বলেছে যে প্রাইভেট পড়ার সময় তার পেছন পেছন যেন না যায়। তবুও চমক হুঁশিয়ার ছিল। বেশি হুঁশিয়ারির জন্য এখন পড়ে পড়ে ঘুমাচ্ছে। মেহজা মনে মনে ভাবে একদম ভালো হয়েছে, মেয়েটা একটু বেশিই করছিল। সে মনের সুখে পড়তে গেল। আজ আবার ইরফানদের বাসায় আর একটু বেশি এলাহি কাণ্ড, ফুল টুল দিয়ে ডেকোরেট করা, কোনো স্পেশাল কিছু নাকি? মেহজাকে হাসনা দরজা খুলে দেয়, তবে রোজকার মতো আর দাঁড়িয়ে থেকে মিটিমিটি হাসলো না, চলে গেল কেমন তাড়াহুড়ো করে রান্নাঘরের দিকে। মেহজা যেন এতেও হাঁপ ছেড়ে বাঁচল। সে সিঁড়ি বেয়ে উপরে উঠছিল, তখন শুনতে পায় কতগুলো মেয়ে কণ্ঠের হাসির ঝঙ্কার। ইমা ম্যামরা ছাড়া আর কে হবে? সে অত একটা ভাবলো না। ইমার রুমে গিয়ে বসে রইল চুপচাপ। ইমা রুমে নেই, সেই নিয়ে মেহজার আহামরি কোনো মাথা ব্যথা নেই, না পড়ালেও তার চলবে।
সে না হয় একটু সোফায় হেলান দিয়ে ঘুমিয়ে নিক। মেহজা একটু আরাম করে পেছনের দিকে হেলে মাথাটা নামিয়ে রেখে পেটে দুহাত ভাঁজ করে চোখ বুজে নিল। তখনই রুমে ধড়পড় করে কেউ একজন ঢুকে পড়ল। মেহজা ভয় পেয়ে চোখ মেলে স্বাভাবিক হয়ে বসে। দেখে একজন নয়, 4 জন এসেছে। ইমা, ইকরা, ইনায়া। এদের 3 জনকে তো চিনে গেল, কিন্তু অন্যজনকে? তবে সেই অন্যজনটার চোখে ভালোই কৌতূহল দেখা যাচ্ছে। মেহজা বসা থেকে উঠে দাঁড়ায়, সবাইকে উদ্দেশ্য করে সালাম দিল। একে একে সবাই সালামের জবাব দিল। ইমা বলল, বসো বসো, দাঁড়াতে হবে না। মেহজা বসলো। ইকরা এসে তার পাশেই বসে। সেই কৌতূহলী চেহারার শাড়ি পরিহিতা রমণীর দিকে আঙুল কাত করে বলল, মেহজা, ইনি আমাদের বড় আপা। তোমাকে ওই দিন বলা হলো না আমেরিকায় থাকেন? জি আপু, মনে পড়েছে। ইরা সামনে এসে দাঁড়ালো। মেহজা আরেকবার পরখ করে নিল। টিয়া রঙের সিল্কের শাড়ি অত্যন্ত চমৎকারভাবে পরিধান করেছে, চুলে বেনুনি করেছে। মেহজা ভারী অবাক হলো। চুল তো হাঁটু ছোঁয়া লম্বা তার। এই যে এখন সামনের ড্রেসিং টেবিলের টুলটা নিয়ে এসে বসলো, তখন তার ওই লম্বা ঘন চুল নজর কেড়েছে খুব। মেহজা দেখলে এই মহিলার চোখে মুখে দারুণ খুশি খুশি ভাব রয়েছে। মেহজার মামাতো বোন যখন আমেরিকা গেল, তখন সে তার লম্বা চুল কেটে ফেলেছে, পিঠ সমান করেছিল, বলেছে আমেরিকায় এত বড় চুল নিয়ে চলা দুষ্কর। পরে যখন আমেরিকা থেকে এলো, তখন ঘাড় ছুঁই ছুঁই চুল। তখন বলল, একদম ঝামেলা, বুঝলি? আমেরিকান টিনেজারগুলো তো ছোট্ট চুল নিয়ে চলেই, সাথে বড় ভুঁড়ি গুলোও চুল ছেটে ফেলেছে। যা অবস্থা, বাপরে বাপ! তাদের ভিড়ে লম্বা চুল বেমানান, তাই কেটেই ফেলেছি। মেহজার খুব দুঃখ হলো সেদিন। তার ফিহা আপুর চুলগুলো খুব পছন্দ ছিল, সিল্কি স্ট্রেট, তাছাড়া কি ঘন ছিল, এই যে এই ইরা আপুর মতোই। ইরা বলল, তুমি মেহেজা, ভালো আছো তো? জি আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি? আমিও আলহামদুলিল্লাহ ভালো। বাসার সবাই ভালো আছে তো? জি, আল্লাহর রহমতে সবাই ভালো আছে। এবার তো ইন্টার সেকেন্ড ইয়ার, জি। প্রস্তুতি কেমন? সামনেই এসএসসি না? মোটামুটি ধরনের। মোটামুটি হলে চলবে না, ভালো হতে হবে। আমাদের ইয়াস অলওয়েজ ভালো প্রস্তুতি নিত প্রত্যেকবার পরীক্ষায়। আচ্ছা আপু। মেহজার এবার কিছুটা খারাপ লাগলো। এরা সবগুলো বোন, কেবল ইমা ম্যাম ছাড়া বাকি সবাই তাকে কেমন কেমন প্রশ্ন করে, পাত্রী দেখার মতন। অসহ্যকর ব্যাপারটা। আর ওই ইয়াসকে কেন টানলো? হতে পারে সে ভালো হতেই পারে, তাই বলে এভাবে মুখের উপর বলে লজ্জা দিবে? আর ইয়াজের কথা আসবেই বা কেন? ব্যাপারটা টিপিক্যাল পাশের বাসার আন্টিদের মতো হয়ে গেল। অবশ্যই এ পাশের বাসার বা প্রতিবেশী আন্টি না হলেও প্রতিবেশী বাসার আপু ঠিকই। এতক্ষণে তো খেয়াল হলো, এমন স্বভাব প্রতিবেশীদের মধ্যে থাকা বোধহয় বাধ্যতামূলক। যাই হোক, মন খারাপ হলেও বুঝতে দেওয়া যাবে না, ইগো বলে একটা ব্যাপার আছে নাকি। ইমা আজ একটু বেশি সময় পড়িয়েছে। কালকে মেহজাদের ক্লাস টেস্ট আছে পদার্থবিজ্ঞানের উপর। ইকরা বেশ কিছুক্ষণ ঝালাই ফালাই করে দিল তার মগজ। পরে ছুটি দিয়ে বলল, রাতে আর বেশিক্ষণ জাগবে না, 8টার মধ্যে খেয়ে নিবে, 10টায় ঘুমাতে যাবে, ভোরে উঠবে, নামাজ পড়লে পড়বে, আর সকালের আবহাওয়া একটু পড়াগুলো পড়বে, এতে পড়া মনে থাকে ভালো, বুঝলে? জি ম্যাম। মেহজা করিডোর পার করে যাচ্ছিল, তখন তার ডাক পড়ে। ইরা ডাকছে। মেহজা মৃদু হেসে বলল, কিছু বলবেন আপু? না, বলবো না, কিছু দেখানোর আছে, এসো। মেহজা দেখলো তাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে ইমা ম্যামের পাশের রুমে, মানে তাদের আদরের ভাই ইরফানের রুমে। রুমে প্রবেশ করতেই এসির ঠান্ডা হাওয়া তার শরীর ছুঁয়ে দিল আলতোভাবে। এসি তার সত্যি অসহ্য লাগে। সে এই রুমে প্রবেশ করে লজ্জা পেল, কেননা তার মা আর ভাই বোন বসে আছে বিছানায় গোল হয়ে। অবশ্যই ইরফান বিছানার ধারে বিন ব্যাগটায় পা ছড়িয়ে বসে আছে। মেহজাকে দেখে পায়ে একটু গুটিয়ে নিল। মাহিমা বেগম বললেন, তখন চলে গেলে কেন? কিছু খেলেও না? ও মেহজার পেটের সমস্যা দুপুরেই ঠিক হয়েছে। ওষুধ নেওয়ার পর 3টার মধ্যেই সে সুস্থ। কাজ ছিল তো আন্টি, বাসায় মেহমান এসেছিল। আছে এখনো? জি, আমার ফুপি এসেছেন, থাকবেন কিছুদিন। আমাদের বাসায় আসতে বলবে, আমিও ভাবছিলাম সময় করে একটু যাব তোমাদের বাসায়। আচ্ছা আন্টি, যাবেন কিন্তু?
ইকরা বলল, এই মেহজা, এদিকে এসো। আর ইমা আপা কোথায়? ম্যাম রুমেই আছেন, পিচ্ছি জেগে আছে নাকি? একটু আগেই ঘুম থেকে উঠেছে। ও, তাহলে এখন আর আসবে না। আচ্ছা, যাই হোক, তুমি এদিকে আসো। দেখো, ইরা আপা তোমার জন্য কত কিছু এনেছে। কথাটা শুনে মেহজার চোখ কপালে। ইরা আপু তার জন্য আবার কি আনবে? কেনই বা আনবে? সে নড়ল না, ঠায় দাঁড়িয়ে রইল। ইনায়া ইকরাকে বলল, ব্যাগ খুলে দেখাবি, তা না মুখে বলছিস শুধু। ইরা বলল, দেখি আমাকে ব্যাগটা দে, আমি দেখাচ্ছি সব কিছু। কালো রঙের ছোটখাটো একটা ট্রলি। মেহজা উৎসুক হয়ে চেয়ে আছে সেদিকে। ট্রলি থেকে কি বের হয় কে জানে। ইরা ট্রলি খুলল। দেখতে ছোট হলেও ভেতরে বেশ কিছু জিনিসে ঠাসা। মেহজা দেখলো প্রথমেই চকলেটের বক্স। কিটক্যাট দেখে সে খুশি হলো। চকলেট বলতে এই একটাই সে পছন্দ করে। চকলেটগুলো নামিয়ে একটা শপিং ব্যাগ বের করা হলো। শপিং ব্যাগটা ইরা মেহজার হাতে ধরিয়ে দিয়ে বলল, তুমি খুলে দেখো। মেহজা বই খাতা বিছানার একপাশে রেখে ব্যাগের ভেতর থেকে একটা জামা বের করলো। গাউন, নেভি ব্লু রঙের, ঝিকমিক করছে এমন একটি গাউন। মেহজার শখ খেলো, এত দামি একটা গাউন, যদিও তার সামর্থ্য আছে এমন কিনে পরার, তবে এটা তাকে গিফট করা হয়েছে, তাও আবার এমন কেউ করেছে যার সাথে তার আগে থেকে পরিচয় নেই। মেহজা কিছুটা লজ্জিত হলো, বলল, এসবের কি দরকার আপু? দরকার অদরকারের কথা আসছে কেন? আমি কি তোমার গিফট দিতে পারি না? তাছাড়া কেউ কিছু দিলে এমন মুখের উপর মানা করা ঠিক নয়, কিন্তু ব্যাড ম্যানার্স। মেহজা চুপ করে গেল। ইকরা বলল, আরে, বাকি জিনিসগুলো দেখবে না? দেখি দেখি। ইকরা নিজেই অন্যান্য প্যাকেট বক্স বের করে নিল। একটা বক্সে ছিল হাই হিল, এত সুন্দর, একদম গাউনের সাথে ম্যাচিং করা। মেহজাকে ইনায়া বলল, দেখি, পায়ে দিয়ে দেখাও তো, সাইজ ঠিক হয় কি না। মেহজা পায়ে দিল, তাতে বেশ লম্বা হয়ে গেল। এমনিতেও সে খুব লম্বা, হিল পরাতে তাকে আরো লম্বা লাগছে। ইনায়া বলল, বাহ, দারুণ তো, একদম পারফেক্ট। মেহজা মুস্কি হাসে। ইকরা বলল, এই গাউনটা কিন্তু আমাকে পরে দেখাবে, ঠিক আছে? হঠাৎ করে মাহিমা বেগম ট্রলি থেকে ছোট একটি প্যাকেট হাতে নিয়ে বলল, এটা কি? বলেই তিনি প্যাকেট খুলে ফেললেন। সবাই কৌতূহলী থাকলেও ইরা কিছুটা চমকে যায়। হাত বাড়িয়ে নিতে যাবে, তবুও বিশেষ লাভ হলো না। তার আগেই মাহিমা বেগম ভেতরের জিনিসটা টেনে বের করে, মুখের সামনে মেলে ধরে নিজেই হতভম্ব হয়ে যায়। কালো রঙের ইনারের দিকে সবাই চোখ বড় করে তাকিয়ে আছে। তারপর সতর্ক দৃষ্টিতে ইরফানের দিকেও তাকায়। মেহজারও বোধহয় খেয়াল হলো এখন যে ইরফানও আছে। সেও ইরফানের দিকে তাকাতেই খেয়াল করলো ইরফান স্তব্ধ হয়ে সেই জিনিসের দিকেই তাকিয়েছে। সবাই যখন তার দিকে দৃষ্টিপাত করলো, সে বেশি বিব্রত হয়ে পড়ে, এদিক ওদিক মুখ ঘোরাতে থাকে। ইকরাও তখন চট করে মায়ের হাত থেকে সেটা টেনে নিয়ে নিল। বেশ দ্রুতই ইরফান বসা থেকে উঠে দাঁড়ায়। কোনো মতে বেড সাইড টেবিল থেকে মোবাইলটা নিয়ে রুম থেকে কেটে পড়ে। এত কিছুতে মেহজার লজ্জায় কান থেকে ধোঁয়া বের হয়। ইরফান যাওয়ার কিছুক্ষণ পর ইকরা আর ইনায়া হো হো করে হাসতে থাকে। এমন মজার ব্যাপার বোধহয় তারা আর দেখেনি। ইরা সব আবার ট্রলিতে ঢুকিয়ে দিয়ে বলল, ভেতরে আরো কিছু আছে, তুমি বাসায় গিয়ে দেখে নিও, ঠিক আছে? আচ্ছা আপু। ট্রলিটাও তোমাকে দিলাম, ফিরিয়ে দিতে হবে না কিন্তু। ধন্যবাদ আপু, সবকিছু খুব সুন্দর। তোমার পছন্দ হয়েছে? অনেক। ট্রলিটা বেশ ভারী, এতক্ষণ টেনে আনতে অসুবিধা হয়নি। সিঁড়ি দিয়ে নামাতে বেশ বেগ পেতে হলো। ইরফান নিচে লিভিং এর পাশে ছিল। মেহজাকে এই অসহায় অবস্থায় দেখে এগিয়ে এলো। মেহজার হাত থেকে ট্রলিটা নিয়ে সে ঝটপট নিচে নিয়ে এনে রাখে। মেহজা হাঁ করে সেদিকেই তাকিয়ে থাকে। হঠাৎ করে মেহজার মনে পড়ে সে ওখান থেকে খাতার বই আনেনি, তাই সে আবার রুমে যায়। ইকরা তাকে দেখেই বলে, কি হলো মেহজা? আপু, বই খাতা নিতে ভুলে গিয়েছিলাম। ও, কোথায় রেখেছো? মেহজা সব গুছিয়ে হাতে নিয়ে বলল। এই তো এখানেই। সে আবারও বিদায় দিয়ে আসতেই পেছন থেকে ইরা বলে, এই ইনারের সাইজ ঠিক হয় কি না জানাবে,
ইয়াজের জন্য তো খোলাখুলি ডিসকাস করতে পারলাম না। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ইরফান তখন আবারও কি মনে করে রুমের সামনে এসেছে। মেহজা রুম থেকে বের হতে দেখে সে দরজার সামনেই দাঁড়িয়ে আছে, চোখ মুখ কেমন যেন লুকিয়ে রাখছে। মেহজার লজ্জা তো লাগেই, তারই সাথে লোকটার জন্য মায়া হয়। সে কিছু না করেও বারবার বিব্রত হচ্ছে। ধুর, মেহজার আজকের দিনটাই খারাপ কাটছে মনে হচ্ছে, সব কেমন গোলমেলে ভরা। পরদিন সকালবেলা একটা অদ্ভুত কাণ্ড ঘটে। মেহজার ফুপা কল করে তার ফুপিদের ফেরত যেতে বলেন। চমকের টিচার নাকি জানিয়েছেন চমকের ফেল এসেছে এক সাবজেক্টে, এখন ফর্ম ফিল আপ করাবেন না তারা। ফুপি তো চিৎকার চেঁচামেচি করে এক কাণ্ড করলেন। চমককে বললেন, বদমাস, ফেল করে এখন বেড়ানো হচ্ছে? বেয়াদ্দপ মেয়ে, তোর পেছনে এত টাকা খরচ করলাম কি এই দিন দেখার জন্য? ফুপি সপাং সপাং 2-3টা চড় থাপ্পড় দিল চমকের গালে পিঠে। তারপর বেলা 11টার মধ্যেই চলে গেলেন। এখন আবার কি করবেন কে জানে, কার হাত পা ধরবেন? অবশ্য মেহজার মনে হয় হয়ে যাবে, কেননা সচিবের মেয়ে বলে কথা। মেহজার দুঃখী হওয়ার কথা ছিল, সে হয়েওছে, তবে তুলনামূলক কম। চমকের ওই গুরুদায়িত্ব থেকে বাঁচার খুশিতেই সে বাকবাকুম করছে। আজ আবার কলেজ যাওয়া হলো না তার, তাই সে মনের আনন্দে গুনগুনিয়ে ছাদে গেল। তাদের ছাদে আবার যে কোনো সময় যাওয়া যায়। তীব্র রোদের জন্য বসার জায়গায় ছাউনিও আছে সুইমিং পুলের পাশেই। সে হুমায়ুন আহমেদের লেখা আমরা কেউ বাসায় নেই বইটি নিয়ে রওনা হলো ছাদে। বইটা বেশ ভালো লাগে তার, এই নিয়ে কয়েকবার পড়া হয়েছে, তবুও যেন পুরনো হয়ে যায় না। টগর চরিত্রটা কেন যেন খুবই ভালো লাগে তার। টগর আর রহিমার মা এর আলাপচারিতা সে যতবার পড়ে ততবারই হুহা করে হাসে। সুইমিং পুলের পাশেই সুন্দর ছাউনি আছে, ভেতরে ফুলের টব দিয়ে ডেকোরেট করা। বিল্ডিং এর মালিক করেছে মূলত, বাবার থেকে শুনেছে মালিকরাও এখানেই থাকে। আহনাব মজিদ তার নাম। কোনো ফ্লোরে থাকেন সেটা মেহজা জানেন। সে বেতের সোফায় আরাম করে বসে। আজকে বাতাস হচ্ছে খুব, হয়তো ঝড় আসবে। মেহজা বইয়ে মনোযোগ দিতেই ঝপাং করে পানির শব্দ শুনল। কেউ পানিতে লাফ দিলে যেমন শব্দ হয়। কৌতূহলবশত মেহজা উঠে বসে, কে নামলো একটা দেখার জন্য সে সামনের দিকে অগ্রসর হয়। সুইমিং পুলের কাছে আসতেই দেখে ইরফান সাঁতার কাটছে। মেহজা হাঁ করে তাকিয়ে থাকে, ফর্সার শরীরটা পানিতে জলজল করছে। সেদিন দেখেছিল পিঠের অংশ, আর আজ বুক, পিঠ, হাঁটু পর্যন্ত সব স্বচ্ছ পানিতে, সব স্পষ্ট। মেহজা ঢোক গেলে তার লজ্জা লাগছে, তবে একটু নড়ে না। নড়তে হবে যে ভুলেই গেছে। ইরফান এতক্ষণ সামনের দিকে তাকিয়েছিল, পেছনে ঘুরতেই মেহজাকে দেখে থতমত খেয়ে যায়। তার স্পষ্ট মনে আছে সে পাশের গেটটাতে লক করেছে ভেতর থেকে। তবে মেহজা এলো কিভাবে? সে কি তবে আগে থেকে এখানে ছিল? ইস, খেয়াল করেও তো দেখার দরকার ছিল। অবশ্য তার লজ্জা পাওয়ার কিছু নেই, সে পুরুষ মানুষ। এই অবস্থায় তারা রাস্তাঘাটেও হাঁটতে পারে, কিন্তু গতদিনের জন্য মেহজার সামনে পড়তে তার অস্বস্তি লাগছে। সে নিজেকে সামলে বলল, কি ব্যাপার, তুমি এই সময় এখানে? মেহজা আমতা আমতা করে বলল, আমি মাঝে মধ্যে আসি ছাদে। আচ্ছা, আমি তাহলে চলে যাচ্ছি ভাইয়া। কেন? না মানে, আপনি তো গোসল করছেন। আমি গোসল করতে হলে নিজের ওয়াশরুমে করব। আমি সুইম করতে এসেছি, তুমি চাইলে থাকতে পারো, তবে এতক্ষণ তো তোমাকে দেখিনি। আমি ওদিকে ছিলাম। আঙুল দিয়ে ইশারা করে বলল। ইরফান বলল, ও। দুজনেই কি বলবে বুঝে পাচ্ছে না। ইরফান একটু সামনের দিকে কাচের গায়ে ঘেঁষে হেলান দিয়ে দাঁড়ায়। মেহজা এবার ইরফানের সেই প্রশস্ত বুক আর চওড়া কাঁধ লক্ষ্য করল। সে দৃষ্টি ঘুরিয়ে নেয়। ইরফান বলে, সুইম করতে জানো? মেহজা কি বলবে? সে কি বলে দেবে? না, আমি অত ভালো সাঁতার কাটতে জানি না। মাঝে মাঝে আমার তো হাঁটু সমান পানিতে পা দিতেও ভয় হয়। কেন না আমি সাঁতার কাটতে পারি তখন, যখন টিউব থাকে সাথে। তবে ইরফান যদি তার মজা উড়ায়, যদি বলে, এত বড় মেয়ে হয়েছো আর টিউব ছাড়া সাঁতার কাটতে পারো না, সো স্যাড। না থাক, সে একটু মিথ্যা বলুক, একটুই। আমি পারি, খুব ভালো সাঁতার কাটতে পারি। বাহ, ভালো তো। মাঝে মাঝে এসে সাঁতার কাটতে পারো,
আপনার সাথে? জি। মেহজা নিজেই নিজের কথাতে অপ্রস্তুত হয়ে যায়। কি বলতে কি বলে ফেলেছে। ইরফানেরও সেই সেম অবস্থা। সে কৃতস্থিত হয়ে বলল, আমার সাথে নয়, আমি সেটা বোঝাইনি। মানে তুমি নিজে একা বা ফ্যামিলি মানে ফিমেল কারোর সাথে? ভাইয়া, বুঝতে পেরেছি। দুদিকে আবারও নীরবতা। মেহজা বারবার ইরফানের দিকে তাকাচ্ছে, একটু একটু করে তাকায় আবার চোখ সরায়। ইরফান কয়েকবার তার এই চোরা দৃষ্টি ধরেছে, তবে কিছু বলেনি। সে নিজের মতো সাঁতার কাটছে। মেহজাকে চলে যেতে বলবে যে সেটাও ভদ্রতার খাতিরে বলতে পারছে না। অবশেষে মেহজা নিজেই মুখ খোলে। আমার বাসায় যেতে হবে ভাইয়া, আমি তাহলে যাই। ইরফান পানিতে একটা ডুব দিয়ে বলল, আচ্ছা যাও। মেহজা চলে আসতেই টাইলসে ছড়িয়ে ছিটিয়ে থাকে পানিতে পা পিছলে ধড়াম করে পুলে পড়ে গেল। পড়তে পড়তেই বলল, ভাইয়া, আমি টিউব ছাড়া ভালো সাঁতার কাটতে পারি না। মেহজা ভিজে জামা কাপড় নিয়ে বসে আছে। তখন যখন সে পানিতে পড়ে গেছিল, ইরফান বেশ চমকে গিয়েছিল। তবে দেরি করেনি, দ্রুত মেহজাকে টেনে তুলে আনে। মেহজা কি গর্দভের মতন ঝাপটে ধরেছিল লোকটাকে। ভাবতেই তো লজ্জা লাগছে। ইরফান দাঁড়িয়ে আছে গেটের ওই পাশে। সুইমিং পুল এরিয়া একটা লোহার গেট দ্বারা বদ্ধ থাকে। মেহজা যতবার এসেছে ততবার খোলাই পেয়েছে, তবে এখন সেটা টেনে দেওয়া, ভেতর থেকে লক করা। ইরফানের তোয়ালে মেহজার গায়ে। সে মাথা নামিয়ে চুপচাপ বসে আছে। ইরফান কাউকে কল করেছিল সামনে গিয়ে। হাবভাব দেখে মনে হচ্ছে কার জন্য অপেক্ষা করছে। মেহজার সর্দি লেগে গেছে। সেই কখন থেকে হাসি দিচ্ছে, চোখ মুখ কেমন লাল হয়ে আছে। ইরফান মেহজার মুখের দিকেই তাকিয়ে আছে। যেহেতু অনেক বাতাস হচ্ছে, সেই বাতাসের জোরে ঠান্ডাও বেশ লাগছে। মেহজা ঠক ঠক করে কাঁপছে। ইরফান সেদিকেই তাকিয়ে আছে। ভালো লাগছে তাকিয়ে থাকতে। কেন তা সে জানে না। ঠাস ঠাস শব্দ হলো গেটের মধ্যে। ইরফান বুঝলো কে এসেছে। সে লক খুলে দিল। অমনি হুড়মুড় করে প্রবেশ করল ইরা আপু। তিনি ইরফানকে পাত্তা না দিয়েই মেহজার কাছে গেল। মেহজার অবস্থা দেখে তার খুব মায়া হলো। মেহজাকে বলল, এমন হলো কিভাবে? যদিও প্রশ্নটা মেহজাকে করা হয়েছিল, তবে তাকিয়েছিল ইরফানের দিকে। বোনের চোখের ভাষা খুব একটা ভালো ছিল যে সেটাও না। সে বলে, ওর পা স্লিপ কেটে পড়ে গেছে। সেটা আমিও থেকে জানবো, তোমাকে আর কিছু বলতে হবে না। আপু, আমি পা পিছলেই পড়েছি। আচ্ছা ঠিক আছে, তবে তোমার তো সর্দি লেগে গেছে। হুম। ইয়াস, তুই বাসায় যা, আমি আছি ওর কাছে। ইরফান দাঁড়ায় না। সে নিচে চলে গেল তার বাথরোব গায়ে দিয়েই। ইরা বলল, বাসায় চলো, আমি তোমাকে নিয়ে যাই। আপু। মেহজা ইরার হাত চেপে ধরে। ইরা জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালে মেহজা বলে, আম্মুকে বলবেন না উনি যে ছিল। উনি? আপনার ভাই। ইরার এত হাসি পেয়েছিল কথাটা শুনে। কিভাবে বলছে উনি আপনার ভাই? মনে হয় ভাইয়ের নতুন বউ ভাইয়ের কথা বলছে এমন করে। সে কোনো মতে হাসিটা চেপে রেখে বলল, না না, বলবো না। আম্মু যদি বলে আমাকে কে তুলেছে, তাহলে কি বলবেন? বলবো যে আমি তোমার হাত ধরে টেনে উঠেছি, তুমি ওয়াল ঘেঁষে পড়ে গিয়েছিলে, সাইডে হওয়াতেই আমি টেনেই তুলতে পেরেছি। এটাই ভালো হয়। মেহজাকে ইরা বাসায় দিয়ে গেলে মেহজার মা মেয়ের অবস্থা দেখে আর কোনো কিছুই ভাবলো না, জিজ্ঞেসও করলো না। মেয়ে যে তার বেঁচে ফিরেছে সেটাই অনেক। ইরাকে বসিয়ে চা খাওয়ার গল্প করে। ইরাও তার সঙ্গে উপভোগ করেছে ভালো। ইরা যাওয়ার আগে তাকে বলে গেলেন, আমাদের বাসায় যাবে না আন্টি? আপনি নাকি একবারও যান নাই। সময় হয় বড়টা তো শান্ত, ছোট দুইটার জ্বালায় কি আর বাঁচি? এরা কোনো কাজ তো করেই না, উল্টো কাজ কিভাবে বাড়াতে হয় সেই ধান্দায় থাকে। সমস্যা নেই, বিয়ে হলে ঠিক হয়ে যাবে। বিয়ে হবে কিনা সেই সন্দেহ আছে। এই মেয়ে যে উড়নচণ্ডী। হবে হবে, দেখা গেল আপনার মেয়ের অনেক ভালো জায়গায় বিয়ে হবে। তা আন্টি, মেয়ের বিয়ে দেওয়ার প্ল্যান আছে? এই কথা শুনে মেহজার মা সাবিনা বেগম একটু নরম হলেন, বললেন, না, মেয়ে তো ছোট, আর তাছাড়া আমার এই একটাই মেয়ে, দূরে পাঠালে থাকবো কিভাবে? বিয়ের কথা এখন আমরা ভাবি না, তবে প্রস্তাব আসে, ওর বাবা মানা করে দেয়। কাছে থেকে আসলো মানা করবেন? এবারে সাবিনা বেগম সন্ধিহান দৃষ্টিতে তাকায়। ইরা হেসে ফেলে।
রাতে খাবার খেতে যখন বসলো, ইরা সবাইকে উদ্দেশ্য করে বলল। আজকে ইয়াজের বিয়ের কথা পাকা করে এসেছি। ইরফান ভ্রুকুচকে তাকায়। বাকি সবাই আগ্রহী দৃষ্টিতে তাকালেও ইরফানের আগ্রহ দেখা গেল না। মা বোনদের মশকরায় সে অভ্যস্ত। ইরা বলল, কিরে, বিয়ে করবি না? কত বয়স হলো? আমার মা আর কয়দিন একা থাকবে? ইকরাপু আছে তো। ইকরার তো আগামী 2 মাসের মধ্যেই বিয়ে, তখন তো ও চলে যাবে। আসা যাওয়া তো থাকবেই সবার। আসা যাওয়া থাকা আর থেকে যাওয়া এক হলো? বিয়েটা এবার কেন করে নে। আমার বিয়ের জন্য উঠে পড়ে লাগছো কেন? একমাত্র ভাই আমাদের, আবার কবে আসবো কে জানে। বাচ্চা মরার কথা তো বলা যায় না। আমি চাই আমার দেশে থাকাকালীন যেন তোর বিয়ে হয়। আই এম নট ইন্টারেস্টেড। সেটা 4 বছর আগে থেকেই বলে আসছিস। এই তোর কোনো সমস্যা আছে নাকি? আমাদের বলতে পারিস, লজ্জা কিসের? ভাগ্যিস বাবা নেই খাবার টেবিলে। তিনি 8টায় খেয়ে 10টায় ঘুমিয়ে পড়েন। অপ্রীতিকর অবস্থা থেকে সে বেঁচে গেল, তবে খুব একটা লাভের লাভ হলো না। হাসনা হাসছে ইকরা আর ইনা হাসছে। কি একটা অবস্থা! ইরফান দাঁতে দাঁত চেপে বলল। স্টপ ইট গাইস। হাসছো কেন তোমরা? ইকরা বলল, কিরে, সমস্যা আছে থাকলে বল। আমার একটা ভালো ডক্টর ফ্রেন্ড আছে, এই টপিকে তার আইডিয়া ভালো, সলিউশন দিতে পারবে। সে ডাক্তারটা কে? তোমার বয়ফ্রেন্ড নয় তো? ইকরা রেগে গেল, বলল, ও আমার ফিয়ন্সে। বয়ফ্রেন্ড বলিস কেন? আগে তো সেটাই ছিল, তাই বললাম। ইরফান খাওয়া শেষ করে উঠে গেল। এই 3 বোন তাকে ভীষণ জ্বালায়, ভীষণ। মেহজার সেদিনের পর সর্দির সাথে সাথে আরেকটা নতুন অসুখ হলো। সে ইরফানের প্রতি দুর্বলতা অনুভব করে। ইরফানকে দেখলে তার বুক কাঁপে। তাকে দেখলে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। কতবার চোরা চোখে তাকিয়েছে। আসতে যেতে তাকে যতবারই দেখে বুকের ভেতর ধুমধাম আন্দোলন চলে। ইমাম ম্যাম তো চলে গেছেন আরো আগেই। মেহজা ও আর সে বাসায় যায় না। তবে ইরা আর মাহিমা বেগম একদিন এসেছিল। তার মায়ের সাথে গল্প গুজব করে আবার চলে গেছে। মেহজাকে বলেছে যেতে, তবে প্রতিবারই ইরফানের কথা ভেবে লজ্জায় তার যাওয়া হয় না। ইদানিং বাসা থেকে বের হলে টুকটাক সাজগোজ করে। বলা তো যায় না কখন দেখা হয়ে যায় ইরফানের সাথে। একদিন লিফটে দেখা হয়েছিল। ইরফানের পারফিউমের সেই মাতাল করা ঘ্রাণে মেহজান জ্ঞান হারানোর মতো অবস্থাও হয়। ইরফান যখন তাকে দেখে মৃদু হাসে, সেই হাসি মেহজার বুকে কামড় বসায়। কিসব উল্টোপাল্টা অনুভূতি। মেহজার সারাক্ষণ ইরফানের কথা মনে পড়ে, শুধু ইরফানকে ভাবে। এরই মধ্যে পরীক্ষা শুরু হলো। খুব কষ্টে নিজের মনকে বুঝিয়ে সে পরীক্ষা দিল। এখন সে মুক্ত। তবে মুক্ত হলেও যে ইরফানকে সবসময় দেখতে পায় তা কিন্তু না। অনা আর প্রার্থীকে যখন এইসব জানায়, তারা বলে, ইউ আর ম্যাডলি ইন লাভ উইথ হিম। শুনে মেহজার মেরুদণ্ড বেয়ে শীতল স্রোত বইতে থাকে। সত্যি? কই, সে তো জানে না। হঠাৎ কখন কিভাবে হয়ে গেল? আজ একবার গায়ে হলুদ। মেহজা কিছুদিন হলো জানতে পারে যে এই পুরো বিল্ডিংটার মালিক যে আহনাফ মজিদ, তিনি আর কেউ না, ইকরা ইরফানদের বাহিরে। এতে অবশ্য তার মাথা ব্যথা নেই। তবে ব্যাপারটা দারুণ বলা চলে। আজ পুরো বিল্ডিং এর সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে। মেহজারাও যাবে। অ্যাপার্টমেন্টের চারিধারে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। নানান রঙের আলোকসজ্জা সহ রয়েছে বাহারি ফুলের মেলা। মেহজা বারান্দা থেকে বাইরের এই সৌন্দর্য মুগ্ধ হয়ে দেখছে। নিচে নাকি কয়েকটি ফুকেস্টার স্টল করা হয়েছে। খুব বেশি মানুষজন দেখা যাচ্ছে না। অবশ্য মেহজার ধারণা বেশি মানুষের মধ্যে মজা হয়। ইকরা মেহজাকে আগেই তাদের বাসায় যেতে বলেছে, তবে সে এখনো যায়নি। বর্তমানে বিছানার উপর নিজের সব জামা কাপড় বিছিয়ে মুখ বেজার করে বসে আছে। কোনটা পরবে সেটাই ভেবে পাচ্ছে না। তার মন চাইছে ইরফানের সাথে ম্যাচিং করে পড়তে। আচ্ছা, ইরফান কি রং পরেছে? হলুদ না সোনালি নাকি টিয়া? ড্রেস কোড এই 3টা। এখন ইরফান কোনটা পরেছে? সে আবারও বারান্দায় গেল। যদিও 18 তলা থেকে নিচের আলোকসজ্জা ছাড়া আর কিছুই ভালো বোঝা যাচ্ছে না, তবুও
সে চাতক পাখির মতো তৃষ্ণিত হয়ে চেয়ে আছে সেদিকে। ইদানিং ইরফানকে দেখাও যায় না তেমন একটা। আজ দেখবে সেই খুশিতে সে দিশেহারা। এবারও আশাহত হয়ে বারান্দা থেকে চলে এলো। তবে রুমে আসতেই শুনতে পেল কিছু পুরুষ কণ্ঠ উচ্চস্বরে কথা বলছে। একটা তো রাধিফের কণ্ঠ, আরেকটা এই কণ্ঠও তো মেহজা চেনে। সে দরজার সামনে গিয়ে দাঁড়ায়। ড্রয়িং রুমের পাশেই তার রুমটা, তাই দরজা থেকেই দেখতে পেল রাদিফ আর ইরফান কথা বলছে, হাতে বাক্স। রাদিফ বলছে, ইরফান ভাই, এগুলো এখন এখানেই রাখি, একটু পর নিয়ে যাব। হ্যাঁ, সেটা ভালো হয়, এখানেই রাখো। বাক্সটা এক কোণে রেখে তারা চলে যাচ্ছিল। দরজা পর্যন্ত যেতেই ইরফান বলল, তোমাদের বাসায় কেউ নেই? মেজবা আছে বোধহয়, মা পাশের বাসায় গেছে, আসবে এখন। আচ্ছা, ও যাবে না? কে, মেজবা? হ্যাঁ। আরে ওর তো সাজগোজ হয়নি এখনো, সে কখন থেকে সাজতে শেষই হচ্ছে না, মেয়ে মানুষ বলে কথা। দুজনেই হেসে দিল হা হা করে। তবে এই যাত্রায় মেহজার রাগ হলো না। অন্য সময় হলে সে সত্যি ঝগড়া করত। তবে সে এখন একটা জিনিস ভেবেই খুশি যে ইরফান তার খোঁজ নিয়েছে। মেহজা রুমে গেল। ইরফানের পরনে সে সাদার উপর সোনালি কারুকাজের একটি পাঞ্জাবি দেখেছে। মেহজা জানে তার এমন কোনো জামা নেই, তবুও খুঁজে দেখে যদি কিছু পাওয়া যায়। অবশেষে সে ক্ষান্ত হলো, তার এমন কোনো পোশাকই নেই। মন খারাপ করে সে বিছানায় বসে রইল। চোখ ছলছল করে উঠছে। তখনই মনে পড়ে তার মা কিছুদিন আগে একটি শাড়ি কিনেছে। শাড়িটি সোনালি রঙের, পুরোটা পাথরের কাজ রয়েছে, খুবই সুন্দর। তবে সে শাড়ি পরবে? এটা হয় নাকি? তার লজ্জা লাগে এমন শাড়ি টাড়ি পরতে। এমন নয় যে সে কখনো পরেনি, পরেছে, বন্ধু মহলে পরেছে, তবে এমন কোনো ফাংশনে পরা হয়নি। মেহজা অপেক্ষা করতে থাকে কখন তার মা পাশের বাসা থেকে আসবে। সে এদিক সেদিক পায়চারি করতে থাকে। ইদানিং টেবিল থেকে এক গ্লাস পানি ঢেলে নিতেই তার মা হাজির। পানি আর ছিল না। সে খুশি মনে মায়ের দিকে এগিয়ে গেল। তার মা সাবিনা বেগম তাকে দেখে চোখ কপালে তুলে বললেন, এই তুই এখনো তৈরি হোস নাই? তোকে সেই কখন দেখলাম জামা কাপড় বের করতে, এখনো তোর এই অবস্থা। তা অনুষ্ঠান তো শুরু হয়ে গেছে। ইকরার আম্মু কল করেছে, বলেছে তাড়াতাড়ি যেতে, আর তুই তৈরি হইলি না? আম্মু, আমি পরার মতো জামা পাচ্ছি না। কি, এত জামা তারপরেও পাচ্ছিস না? আরে না, সেটা নয়, ড্রেস কোড দেওয়া হয়েছে 3টা, এর মধ্যে 2টা কালার আমার ভালো লাগে না, তবে একটা ভালো লাগছে, কিন্তু সেই রঙের জামা নেই। কি কালার? গোল্ডেন কালার। তো না থাকলে অন্যটা পর। না না না, আমি এটাই পরবো। তোমার একটা শাড়ি আছে না নতুন, গোল্ডেন কালার? ও হ্যাঁ, আছে তো, তুই পরবি? যদি তুমি দাও তো। দিব না কেন? আয় আয়, তাড়াতাড়ি করে ব্লাউজ পেটিকোট পরে নে। তোর তো গোল্ডেন ব্লাউজ থাকার কথা, লাল শাড়িটার সাথে পরেছিস যে। আছে, তুমি বসো, আমি আসছি। অতঃপর মা নিজের মেয়েকে অতি যত্নে শাড়ি পরিয়ে তৈরি করে দিয়েছেন। মেকআপটা মেহজা নিজেই করলো। ভালোই মেকআপ পারে সে, আর তার ম্যাচিং জুয়েলারি ছিল, সেগুলো পরেছে। মেহজাকে দুর্দান্ত লাগছে। শাড়িটা অনেক সুন্দর। মেহজা চুলে খোপা করেছে, এতে তাকে বেশ বড় মানুষ লাগছে। বাবা তাকে দেখে বলল, সোনামণি কি বড় হয়ে গেছে? বাবা, তোমাকে আরও শাড়ি কিনে দেব, তোমাকে শাড়ি খুব মানায় আমার বাচ্চা। বাবা মাথায় টুকপুসু দিলেন। মেহজা কিছুটা আবেগী হয়ে গেল। তারপর সবাইকে বিদায় জানিয়ে সে ইকরাদের বাসার উদ্দেশ্যে গেল। ওর বাবা মা সরাসরি নিচেই যাবে। হলুদের আয়োজন মাঠে করা হয়েছে। লজ্জার সংকোচ নিয়েই মেহজা পা রাখে ইরফান নামক মানুষটার আঙিনায়। মেহজা যখন ইরফানদের বাসায় ঢোকে তখন চোখ ছানাবড়া হওয়ার মতো অবস্থা হলো। এমনিতেও বাসাটা সুন্দর, তার উপর আরো সুন্দর করে সাজানো। তাছাড়া চারদিকে মানুষে ভরপুর। মেহজাকে দেখে অনেকেই তাকায়। সকলের আকস্মিক দৃষ্টিতে সে লজ্জায় নুয়ে যায়। মাহিমা বেগম নিচেই ছিলেন, তবে মহিলাদের সাথে কথা বলছিলেন। মেহজা সেদিকে এগিয়ে যেতেই হাসনা চেঁচিয়ে উঠল,
ওরে আল্লাহ, মেহজা আফা আপনারে কি সুন্দর লাগতেছে, আম্মা দেখেন, মনে হয় নতুন বউ। মাহিমা বেগম সহ আরও অনেকেই হাসনার কথা শুনে মেহজার দিকে দৃষ্টিপাত করে। মাহিমা বেগম হাসনার কথা শুনে চোখ কুঁচকে ফেললেও মেহজাকে দেখে মুগ্ধ হলেন। তার চোখে মুখে আনন্দের ঝিলিকে দেখা গেল। সে হেসে ফেলে। মেহজার হাসনার উপর ভীষণ রাগ ওঠে। এসব কি কথা বলছে সে? মাহিমা বেগম মেহজার কাছে এলেন। মেহজাকে দেখে মিটিমিটি হাসলেন, তারপর প্রশংসা করলেন। শাড়িতে তাকে ভালোই মানিয়েছে। পরক্ষণে মেহজার অস্বস্তি ধরতে পেরে তিনি হাসনাকে বলল, এই ওকে ইকরার রুমে দিয়ে আয়, ওরা ওর খোঁজ করছিল। যে আম্মা। হাসনার সাথে যদিও মেহজার আসতে বিরক্ত লাগছিল, তবুও কিছু বলল না। ইকরার রুমে আসতেই হাসির শোরগোল শোনা গেল। বিয়ে বাড়িতে সবই মুখ্য। সে রুমে ঢুকতেই তাদের 4 বোনকে দেখতে পেল, সাথে আরও কয়েকজনও ছিল। মেহজাকে দেখে সবার হাসি থেমে গেল। ইকরা চেঁচিয়ে বলল, ওয়াও, তুমি শাড়ি পরেছো, সো সুইট, কি মিষ্টি লাগছে তোমাকে, আসো ছবি তুলি। ইমাকে দেখে মেহজার সবাইকেই সালাম দিল। ইমা ও মেহজার প্রশংসা করল। ইরা সহ সবাই কিছুক্ষণ কথা বলল। একটু পরে হলুদ অনুষ্ঠান শুরু হবে। সবাই প্রিপারেশন নিচ্ছে। ইনায়া হঠাৎ করে বলল, বাবা মেহজা, তোমার ড্রেস কোড তো আমাদের ইয়াদের সাথে মিলে গেছে। সেও এই গোল্ডেন কালার পরেছে। বাকি সবাই সে হলুদ আর টিয়া পরেছে। আমাদের ভাইটা আসলেই ইউনিক। মেহজা লজ্জা পেল। ইমা বলল, কালার ম্যাচ করতেই পারে, নট আ বিগ ডিল, সবাই নিচে চলো। তারপর মেয়েরা ডালা সাজিয়ে একে অপরকে নিচে নামতে থাকে, অবশ্যই লিফটে করে। নিচে গেইটে পেরিয়ে যাওয়ার সময় ক্যামেরাম্যান ভিডিও করা শুরু করে আবারও। মেহজা পিছনেই ছিল। এই বিল্ডিংয়ের একটা মেয়ে তনুশ্রীর সাথে একটু আগেই তাদের পরিচয় হয়েছে। দুজনেরই কথা বলতে বলতে আসছে। চারিদিকের পরিবেশ মুগ্ধ হয়ে দেখছে। অস্বস্তির কারণে মেহজা আর তনুশ্রী দূরে সরে গেল লাইন থেকে। তারপর নিজেদের মতো হাঁটে কথা বলে ফুচকার স্টলের সামনে গিয়ে দাঁড়ায়। তনুশ্রী বলল, মামা 2 প্লেট ফুচকা দিন। অর্ডার দিয়েই তারা নিজেদের কথা বলতে থাকে। তনুশ্রীও এইচএসসি পরীক্ষা দিয়েছে, তবে সে মানবিকের শিক্ষার্থী। দুজনের অল্প সময়ে ভাব জমে ভালো। ফুচকা খেয়ে আবারও আশেপাশে হাঁটে তারা। তখনই তনুশ্রী বলে, আমার দাদা ভাইয়ের ক্যামেরা আছে, দাঁড়াও আমি নিয়ে আসছি, ছবি তুলবো দুজন। মেহজাকে একা করে এসে চলে গেল। মেহজার আবারও লজ্জা লজ্জা লাগে, অস্বস্তি লাগে। সে একটু হেঁটে বসার জায়গায় গিয়ে বসে। চারিদিকে অনেক যুবক, তাই অস্বস্তিটা একটু বেশিই লাগছে। হঠাৎ করে মেহজার সামনের চেয়ারে কেউ এসে বসে। মেহজা তাকিয়ে তার চেহারা দেখে তো চমকে যায়। ইরফান হেসে বলে, ভয় পেলে নাকি? না না না। কাঁপো কেন? কই? দেখছি তো। কি? তোমাকে। মেহজা লজ্জা পেল। তার বুক ধড়াম ধড়াম করে বিট করছে। সত্যি সে কাঁপছে। ইরফান হেসে বলল, একা বসে আছো কেন? সাথে কেউ নেই? একজন ছিল, সে একটু কাজে গেছে, আসবে এখনই। ও, ইকরা আপুকে হলুদ ছোঁয়াবে না? আমি? হ্যাঁ। না, অনেক মানুষ ওইদিকে, যেতে ইচ্ছে করে না। এখনো আশেপাশে অনেকে আছে। জানি। মেহজা মাথা নিচু করে বসে থাকে। ইরফান নড়েও তো চড়েও না। হঠাৎ করেই ডাকে, মেহজা। চমকে গিয়ে মেহজা মাথা তুলে বলল, জি। তীক্ষ্ণ চোখে চেয়ে থেকে ইরফান বলল, খোপা কেন করেছো? মেহজা অবাক হয়ে বলল, এমনি করেছি, ইচ্ছা হলো। খোপা করলে বেশি বড় লাগবে তাই? না না না, সেটা কেন করব? আমার মনে হলো শাড়ির সাথে মানাবে। তাছাড়া চুল সামলানো ঝামেলা অনেক। ও। দুজনেই চুপ। মেহজা জানে না ইরফান কেন এত কাজের মধ্যে এসে বসে আছে তার সাথে। তার বোনের বিয়ে, আর সে সেদিকে না গিয়ে এখানে এসে বসে আছে। ইরফান আবারও বলল, শাড়ি সচরাচর পরা হয় না ভাইয়া, আগে কখনো এমন প্রোগ্রামে পরা হয়নি, এই প্রথম। এখন পরেছো কেন? এই রঙের জামা ছিল না তো, তাই মায়ের শাড়িটাই পরেছি। তোমার পছন্দ এই রং? সেরকম নয়, তবে ভালো লাগে।
আমার খুব পছন্দ। সবাই হলুদ পরেছে, তবে আমি আমার পছন্দেরটাই পরেছি। থিম যদিও দিয়েছি, হাতে গোনা কয়েকজন ছেলে ছাড়া আর কেউ পরেনি। মেয়ে বলতে বোধহয় শুধু তুমি পরেছো, সুন্দর লাগছে। মেহুজা লজ্জা পেল আবারও। তারই সাথে মাথা নিচু করে হেসে দিল। ইরফান তাকে সুন্দর লাগছে বলেছে, তার প্রশংসা করেছে, এটাও সম্ভব? তনুশ্রী এলো হাতে ক্যামেরা নিয়ে। ইরফানকে দেখে খানিকটা চমকায়। মেহুজা তাকে দেখে বসা থেকে উঠে দাঁড়ায়, বলে, এসেছো? চলো চলো, এখনো অনেক জায়গা ঘুরে দেখিনি, সেখানে যাই। ইরফান বলল, চলে যাচ্ছ? আসলে ভাইয়া আমরা ছবি তুলবো তো। এই ক্যামেরায়? তনুশ্রী জবাব দিল, হ্যাঁ, আমার কাছে আরো ভালো মডেল আছে, ওয়েট করো, আমি তোমাদের ছবি তোলার ব্যবস্থা করছি। তার প্রয়োজন নেই, আমারটা দিয়েই তুলবো। সেটা তো তুলবেই, আমি বলছি আর একটু বেটার কোয়ালিটির ক্যামেরাও কিছু তোলো। ইরফান বসা থেকে উঠে দাঁড়ায়, হাত বাড়িয়ে ডাক দেয়, তানভীর, এদিকে আয় তো। তখনই একটা ছেলে ছুটে এলো। ছিপছিপে গড়নের বেশ লম্বা এক ছেলে, গায়ের রং তামাটে, ঝাঁকড়া চুল। মজার ব্যাপার, সামনের একটি দাঁত নেই, তাই একটু অন্যরকম লাগছে। অবশ্য নেই বললে ভুল, কিছুটা ভেঙে গেছে, কিন্তু দাঁত কিভাবে ভাঙলো? মারপিট করে নাকি? মেহুজা মনে মনেই ভাবে, তবে কিছু বলে না। ওদের সুন্দর করে ছবি তুলে দিবি, আর দেখে শুনে রাখিস, অনেক বহিরাগত আছে। ভাই চিন্তা করবেন না, আমি আর আসিফ আছি। আমি তবে গেলাম, তোমরা থাকো। তনুশ্রী আর মেহুজাকে বলে ইরফান চলে গেল। তনুশ্রী মনে মনে খুশি হলো, যাক, কষ্ট করতে হবে না আর, ক্যামেরাম্যান আছে এখন সাথে। তবে মেহুজা কিংকর্তব্য বিমূঢ়। ইরফানের হঠাৎ কি হলো? মেহুজা লজ্জা আর সংকোচে দূরে দূরে থাকতে চাইছিল, আর লোকটা কিনা নিজে থেকে এসে কথাও বলে গেল। আবার যাওয়ার সময় ওদের খেয়াল রাখার কথাও বলল। আনমনেই সে হেসে দেয়। তখনই মুখে ফ্ল্যাশ লাইটের আলো পড়ে আর ক্লিক করে শব্দ হয় একটা। মেহুজা তাকাতে তানভীর নামের ছেলেটা হেসে বলল, ছবিটা সুন্দর আসছিল আপু, তাই তুলে ফেলেছি, রাগ করবেন না। মেহুজা কিছুটা বিরক্ত হয়েছে বটে, তবে সত্যি রাগ করেনি। সে হেসে বলল, সমস্যা নেই। তারপর বিভিন্ন ভঙ্গিমায় তাদের দুজনের ছবি তুলে দিল তানভীর। একটা ছেলেও তাদের পাশে ছিল, সে হচ্ছে আসিফ, তানভীরের সহযোগী। এখানে নাচ গানের বিশাল আয়োজন হয়েছে, নামি দামি শিল্পী এনেছে, সবাই পুরো অনুষ্ঠান মাতিয়ে রাখছে। এর মধ্যে ইরা মেহুজাকে ডেকে নিল। যদিও ইরা আগেই ইকরাকে হলুদ লাগিয়েছে, তবুও মেহুজা একা দেখে দুজন একসাথে আবার স্টেজে ওঠে, হলুদ লাগায়। তখনকার মুহূর্ত ইরফান নিজের সেলফোনে ধারণ করে নিল টুক করে। বেশ রাত হয়েছে অনুষ্ঠান শেষ হতে। এরই মাঝে আরেক কাণ্ড ঘটে। মাহিমা বেগমের কোনো বান্ধবী তার বোনের ছেলের জন্য মেহুজাকে পছন্দ করেছেন। মাহিমা বেগম এতে তেতে গিয়ে 2 দফা ঝগড়া লেগেছেন, অবশ্য নিজেদের বয়স্ক মহলেই। ঝগড়ার পর মাহিমা বেগম থমরে বসে রইলেন। ইমাকে ডেকে বললেন, দেখ দেখ, তুই আর তোর ভাই বলস মেহজা নাকি পিচ্ছি, ইয়াজের সাথে যায় না, মানুষ কি বলবে? এদিকে মানুষরাই বলতেছে তাদের 35 কোটার ছেলের সাথে বিয়ে দিতে এই মেয়েরে। আমার ছেলে কি বুড়া? সবে মাত্র 29-এ পড়েছে। মেহজাও তো আর শিশু না, শুনলাম 18 শেষ হয়েছে। তো সমস্যা কি? 10 বছরের পার্থক্য, কিছুই না। তোর বাপ আমার 13 বছরের বড় না? তো আমি সংসার করি না? এসব ঢং বাদ দে, তোর বাইরে বুঝা, আমি এই মেয়েরেই ঘরে তুলব। ওই ছুন্নি আমারে বলে আমি আমার ঘরেও মেহজা আসবো না, ওরা আমি দেখাই দিব মেহজারে ঘরের বউ বানাইয়া। আহ মা, বাচ্চামো কেন করছো? আর আঞ্চলিক ভাষায় কথা বলছো কেন? এই আমার মাতৃভাষায় আমি কথা বলবো, তোর সমস্যা আছে? এখন চুপ থাকো। মেহজা রাজি হবে কিনা সেটা ভাবছে। ওরা আজকালের মেয়ে পছন্দ থাকতে পারে, আমার চাঁদের মতো ছেলের থেকে আর কারে পছন্দ হবে? তুই চুপ কর, বাপ আর ভাইয়ের মতো করস, যা দূর হ। ইমা চলে এলো সেখান থেকে। তার ধারণা মা ভুল করছে।
মেহজা নিতান্তই বাচ্চা তার ভাইয়ের তুলনায়। যদি মেহজার মতো থাকতো তবে তারও সমস্যা ছিল না। এখন যেহেতু মেহজার দিকটা জানা যাচ্ছে না, তাই চুপ থাকাই শ্রেয়। এদিকে ইরফানকেও তো রাজি হতে হবে। সে বলেছে এত ছোট মেয়ে বিয়ে করবে না। তাতেই মা ছেলের এক অদৃশ্য দ্বন্দ্ব চলছে। এর জাতাকলে পিষে যাচ্ছে আহনাফ মাজিদ। মাহিমা বেগম উঠতে বসতে তাকে বকাবকি করে। এটাই বলছে ছেলেকে সে কেন বোঝায় না। বিয়ের দিন সকালে ছাদে রং খেলার আয়োজন করা হলো। মেহজা ঘুমাচ্ছিল, তখনই রাফসান এসে চেঁচাতে থাকে, ওই ওঠ, রং মাখামাখি করবি না, সবাই রং মাখছে। মাখুক, আমার কি, একদম ডিস্টার্ব করবি না, যা ভাগ। দাঁত কিড়মিড়িয়ে তো রাফসান চলে গেল। যাওয়ার আগে বলল, উপরতলার ইয়ানা আপু এসেছে, ড্রয়িং রুমে বসে আছে, তোকে ডাকতে বলেছে, তাই এসেছি, নয়তো আমার ঠেকা পড়ে নাই তোর জন্য। মেহজার খুব রাগ হলো। এরা 5 ভাই বোন তো খুব জ্বালাচ্ছে, তোর ভালো লাগে না। মেহজা আবারও শুয়ে পড়ে। বিশেষ লাভ হলো না। ইনায়া এসে জোর করে নিয়ে গেল। ছাদের ডেকোরেশনটা অনেক সুন্দর, সবটাই রঙিন। নানা রঙের কাগজ, ফুল, ফিতা দিয়ে সাজিয়ে রাখা। সামনে নানা রকম ডালা ভর্তি রং। সবার ভিড়ে তনুশ্রীকেও দেখা গেল। দুজনে হাত নেড়ে হাই হ্যালো করলো। মেহজা যেতেই এক বিচ্ছু দল তাকে রং মেখে সং বানিয়ে দেয়। ভূতের মতো অবস্থা নিয়ে সে এক কোণে দাঁড়ালো। তখনই দেখে ইরফান আর কালকের ছেলেগুলো সুইমিং পুলের পানি উঠিয়ে একটা বালতিতে ভরে সেখানে রং গুলছে। এবার হয়তো রঙের স্যুপ বানানো হবে, আর সেই স্যুপ দিয়ে সবাইকে গোসল করানো হবে। মেহজার মনে হলো এই মুহূর্তে এখানে থাকা বিপজ্জনক, তাই সে দৌড় দিয়ে বাসায় ফিরে এলো। পরোটার দিকে গোসল করে সে শুয়ে পড়ে আবারও। কেমন ক্লান্ত লাগছে। তখন তার মা হাঁক ছাড়লেন তৈরি হতে। বিয়ে কমিউনিটি সেন্টারে হবে, তাই যেতে যেতেও তো সময় লাগবে। সে যেন তৈরি হয়ে যায়। তবে মেহজার একটুও ভালো লাগছিল না। সে ঘুমিয়ে পড়ে। যখন ঘুম ভাঙে তখন বেলা 2টা। সারা বাসায় কেউ নেই। মেহজা বুঝতে পারে সবাই চলে গেছে তাকে ফেলে। সে তার মাকে কল করে। প্রথমে অবশ্য নিজেরই গাফিলতির জন্য কিছু কড়া কথা শুনতে হয় তাকে। পরে বললেন রাদীপকে পাঠানো যায় কিনা দেখবে। এরপর মন খারাপ করে সোফায় বসে থাকে সে। আধা ঘন্টা পর তাদের কলিং বেল বেজে ওঠে। মেহজা ভাবে তার ভাই এসে গেছে। সে দরজা খুলেই চমকে যায়। ইরফান দাঁড়িয়ে আছে ওপাশে। মেহজাকে দেখেই সে বলল, ফটাফট তৈরি হয়ে নাও তো, দেরি করো না। কি? তৈরি হও, বিয়েতে যাবে না? কিন্তু আপনি কেন এলেন? আমার মা পাঠিয়েছেন। তুমি নাকি ঘুমে ডুবেছিলে, তাই সবার সাথে যাওনি। এখন নাকি আবার যাওয়ার জন্য কান্নাকাটি করছো? মেহজার রাগ হলো। কোথায়? সে একটুও কান্নাকাটি করেনি। এটা নিশ্চয়ই তার মায়ের কাজ। তার মা হয়তো ইরফানের মাকে এমনটা বলেছেন। সে দরজা থেকে সরে ইরফানকে ভেতরে আসতে বলে তৈরি হতে গেল। মেহজা কোন জামাটা পরবে ভেবে পাচ্ছে না। কোনটা পরলে একটু বেশি ভালো লাগবে, এই সেই নানান কথা তার মাথায় ঘুরপাক খাচ্ছে। হঠাৎ কাবার্ডের এক কোণে পড়ে থাকা শপিং ব্যাগের দিকে, তাতে আছে ইরার দেওয়া সেই গাউন। মেহজা ব্যাগটা হাতে নিয়ে মৃদু হাসে। বিছানার উপর রেখে রুম থেকে বের হয়। ড্রয়িং রুমে ইরফান বসে আছে। টিভিতে খেলা চলছে। মনোযোগ দিয়ে সে খেলা দেখছে। বাংলাদেশ খেলছে না অবশ্য, অন্য কোনো দেশের টেস্ট আছে। মেহজা সোফার সামনের ছোট টেবিলের উপর তাকায়। ইরফানকে সে ফ্রিজ থেকে আইসক্রিম বের করে নিয়েছিল। সেই আইসক্রিমের বাটি টেবিলে পড়ে আছে। ইরফান এখনো ধরেও দেখেনি বোধহয়। আইসক্রিমও গলে গেছে অনেকটা। ভেবেছিল আরও কিছু দিবে, তবে আর কিছু নিতে গেলেই ইরফান বলে কিছু লাগবে না। তাড়াতাড়ি তৈরি হয়ে আসার তাগিদ দেয় বরং। অগত্যা সে তৈরি হতে আসে, কিন্তু 5 মিনিটেরও বেশি সময় অপচয় করে। ইরফান বারবার ঘড়ি দেখছে। যেহেতু তার 4 বোন আছে, সে জানে মেয়েদের সাজতে কেমন সময় লাগে।
তবুও সে আশা করেছিল মেহজা কম সময় নেবে। টেবিল থেকে আইসক্রিম নিয়ে সে ধীরে ধীরে খাচ্ছে। মেহজা এবার দরজা নিঃশব্দে বন্ধ করে দিল। তারপর গাউনটা পরে তৈরি হলো। চুলগুলো তার স্ট্রেট করা, তাই চুলে চিরুনি করেছে কেবল। কেননা এমনিতেই চুলগুলো সুন্দর লাগে, তাই আর কোনো স্টাইল করা লাগে না তার এই চুলে। টুকটাক প্রসাধনী মেখে সে যখন রুম থেকে বের হলো তখন দেখে ইরফান ডাইনিং টেবিলের পাশে দাঁড়িয়ে পানি পান করছে। মেহজার মনে পড়ে কত বড় বোকামি করেছে, পানিটাই তো দিতে ভুলে গেছে সে। হিলের ঠক ঠক শব্দে ইরফানও তার উপস্থিতি বুঝতে পেরে থাকায় এক পলক তাকিয়েই চোখ সরায়। গ্লাসটা রেখে স্বাভাবিক হয়ে বলে, তৈরি তো? হুম। আচ্ছা, তবে চাবি নিয়ে নাও। আন্টি বলেছেন দরজা লক করে নিতে ভালোভাবে। ঠিক আছে। চাবি নিয়ে সদর দরজায় লকটা করেই তারা দুজন লিফটে গিয়ে ওঠে। ইরফান চুপ করে আছে, তবে মেহজার কেমন কেমন লাগছে, লজ্জা লাগছে খুব বেশি। সে এখন চোখ তুলে যে একবার লোকটাকে দেখবে সেই সাহসও নেই। গাড়িতে ওঠার পরেও দুজন চুপচাপ ছিল। গাড়ি যখন মাঝপথে তখন ইরফান বলল, তুমি সবার সাথে কেন গেলে না? আমি ঘুমিয়ে পড়েছিলাম। এত ঘুম কাতুরে তুমি? ঘুম যাবে নিয়ম করে, অনিয়মের ঘুম ভালো না। রাতে কি সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকো? মেহজার ভীষণ কষ্ট হলো ইরফানের খোঁচা মারা কথা শুনে। সে মুখ বেজার করে বলল, না, আমার কোনো মোবাইল নেই। কি বলছো? আজকালকার ছেলে মেয়েদের তো 8 থেকে পার্সোনাল ফোন থাকে। আমার নেই, পরিবার থেকে দেয়নি, আমারও দরকার পড়েনি, হয়তো সামনে দেবে। তাহলে তোমার দিন কাটে কিভাবে? আমার বই পড়ার অভ্যাস, সারাক্ষণ বই পড়ি। কেমন বই পছন্দ তোমার? উপন্যাস বেশি ভালো লাগে। সেটাই ভালো লাগবে। উপন্যাসে শুধু প্রেম আর প্রেম, ভালো বই পড়বে। এই যেমন হডসনের বন্দুক বা অস্টিন ক্লেয়নের স্টিল লাইক অ্যান আর্টিস্ট পড়বে, বা দ্য মিরাকির মর্নিং পড়বে। মিরাকেল মর্নিং ছাড়া বাকি দুইটা পড়েছি, ওইটা আমার সংগ্রহে নেই। এতক্ষণে লোকটার কথা মেহজার ভালো লাগলো। এমন সুন্দর করে কথা বললেই তো হয়, সারাক্ষণ খোঁচা মারার কি দরকার। মেহজা বলল, আচ্ছা নিব তাহলে। কমিউনিটি সেন্টারে এসে দেখলো এখন খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। ইরফানের মা টেনে নিয়ে গিয়ে ইরফান আর মেহজাকে খাবার টেবিলে বসায়। তারপর তিনিও বসেন। মেহজাকে বলল, এত দেরি করলে কেন মা? আমাদের বুঝি আপন লাগে না, তাই আমাদের অনুষ্ঠানে আসার জন্য তোমার এত গাফিলতি করতে হলো? না 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 আন্টি, এমনটা নয়। ইরফান মুখের খাবার শেষ করে বলল, আপন পরের কি আছে, প্রসঙ্গ যখন ঘুমের তখন আর কিছুর প্রয়োজন পড়ে না। আমি কি বলো মেহেজা, ঠিক তো? মেহজার রাগ উঠে গেল। এই লোক তো চরম অসহ্যকর। মেহজার মনে হলো খোঁচা দেওয়ার যদি কোনো প্রতিযোগিতা হয় উনি প্রথম হবেন। মেহজার মা এলো তখন, বলল, আমি তো তোকে দেখে প্রথমে চিনতেই পারিনি, এই গাউনে চেনা যাচ্ছিল না। আমি আরও ভাবলাম লাল সালোয়ার কামিজটা পরে আসবি, সেটাই নামিয়ে রেখেছিলাম বিছানায়। ওটা এখন আর ভালো লাগে না পড়তে। আগে তো যেখানেই যাওয়ার ছিল সেখানেই ওইটা পরার বায়না ধরতি। যাই হোক, ধীরে সুস্থে খা। চিংড়ির প্রিপারেশনটা বেস্ট ভালো হয়েছে। কি বললেন ভাবি? শেষ কথাটা মাহিমা বেগমের উদ্দেশ্যে বলে তিনিও একটা চেয়ার টেনে বসলেন। মাহিমা বেগম বললেন, চিংড়ি আর কোথায় পেলাম, অ্যালার্জির জন্য কেউ খেতে দিল না, সেটা ছিল এক কষ্ট। এখন আপনি আবার মজে বলে কষ্ট করলেন ডাবল। কথাটা শুনে মেহজা খিলখিল করে হেসে দিল। ইরফান শুধু তার দিকে সে সময় এক পলক তাকিয়েছিল। ইকরার আর তার বরের ফটোগ্রাফি চলছে, তাই মেহজা তার কাছে আপাতত গেল না। তার দেখা হলো তনুশ্রীর সাথে। সে দেখেই বলল, বাহ, গাউনটা খুব সুন্দর লাগছে, তোমাকে খুব মানিয়েছে। ধন্যবাদ, তোমাকেও এই সুন্দর শাড়িতে ভীষণ ভালো লাগছে। আমি জানি তো তুমি। তনুশ্রীর কথা বলার ধরনে মেহজা একগাল হাসে। তনুশ্রী বলল, এই আয়োজনটা দেখেছো? এলাহি কাণ্ড, বুঝলে? দেখছি তো। কচু দেখেছে, দোতলায় গেলে হা হয়ে থাকবে। লাইটিং যা চমৎকার হয়েছে। তুমি এত দেরি করলে কেন? আমি তোমার অপেক্ষায় ছিলাম, ভাবলাম সেখানে 2টা ছবি তুলে দিলে আমায়।
আচ্ছা চলো, এখন তুলে দিব। দোতলায় উঠে মেহজার চোখ বড় হয়ে গেল। আসলেই অপূর্ব সুন্দর ডেকোরেশন হয়েছে। অবশ্যের কারণ একটু পর এখানে বরকনের ফটো সেশন হবে। একটু পর মেহজা তনুশ্রী বেশ কিছু ছবি তুলল। তখন তারা একটা সোফায় গিয়ে বসে। সেখানে এক মধ্যবয়স্ক লোক আগে থেকেই বসা ছিল। খুব চিন্তিত দেখা যাচ্ছে তাকে। তারা দুজন দুজনের মধ্যে কথা বলছিল। হঠাৎ করে লোকটা তাদের দিকে তাকায়, তারপর বলে, তোমরা কি পক্ষ মা? প্রথম সাক্ষাতে আর প্রথম কথোপকথনে কেউ মা বলে ডাকলে সূচনাটা মধুর হয়। তনুশ্রী বলল, মেয়ে পক্ষের আঙ্কেল। আমি ছেলের পক্ষের, আবার মেয়ের পক্ষের। এই নিয়ে এক ঝামেলায় পড়েছি বুঝলে। তাই নাকি? দুই পক্ষের কিভাবে? মেয়ের এই ফুপা আর ছেলের হই মামা। বাহ, তো ঝামেলাটা কি? এক ভদ্রলোকের সাথে দেখা হলো। লোকটাকে বলল আমি কোন পক্ষের। আমি বললাম ছেলে পক্ষ, আবার বললাম মেয়ে পক্ষ। লোকটা কি ভাবলো আমি নাকি বিনা দাওয়াতের মেহমান। খেতে বসলাম কিছু অপরিচিত লোকদের সাথে। সবার সামনে বদমাইশ লোক বলে উঠলো আমি নাকি বিনা দাওয়াতের, এই সেই হ্যান ত্যান। আমাকে নাকি বের করে দেওয়া দরকার। কি একটা কাণ্ড বুঝলে। আশেপাশে আমি চেনা জানা কাউকে দেখতে পেলাম না। অসভ্য লোকগুলো এক প্রকার জোর জবরদস্তি করলো টেবিল থেকে উঠতে। পরে আমার ছেলেকে কল করলাম, সে আসার পরই সব কয়টা চুপ। তারপর খাবার খেলাম, কিন্তু অপমান হলো খুব। এখন নিচে যেতেই পারছি না। লোকজন হাসছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। তবুও ওই যে আমার অপমান হলো খাবার পাতে, সেই নিয়ে হাসছে। তখন থেকে বাথরুম পেয়েছে, তবুও বসে আছি। এবার বোধহয় পায়জামা ভরিয়ে ফেলবো। তনুশ্রী চোখ মুখ কুঁচকে ইউ করে ওঠে। মেহজার লোকটার জন্য খারাপ লাগলো। সে বলল, আপনি এই ছোট্ট ব্যাপারটার জন্য শরীরের ক্ষতি কেন করবেন? এইভাবে বসে থাকবেন না। চলুন আমি সাথে যাই। কেউ কিছু বললে একদম ঠুসা মেরে দিব। ঠুসা কি? একটা স্পেশাল মার, পরে বলবো, আগে চলুন। অবশেষে লোকটার বাথরুম করা হলো। তার নাম করিমুল্লাহ মোরশেদ। লোকটার সাথে তনুশ্রী আর মেহজা ভাব হলো। তিনি তার বাসায় যাওয়ার জন্য বললেন। অতঃপর কিছুক্ষণ পর আবার চারিদিকে হাঁটাহাঁটি করতে থাকলো। বাথরুম করার পর তার মনের সব সংকোচ দূর হলো বোধহয়। মেহজা তনুশ্রীর থেকে এবার আলাদা হলো। ইরাদের সাথে দেখা না করলেই নয়। সে স্টেজের দিকে গেল। ইনায়া বলল, মেহজা, কি প্রীতি লাগছে। এতক্ষণ কোথায় ছিলে? আসো, ছবি তুলবো সবাই। ইরা বলল, আমি ভাবতেও পারি না এত ভালোভাবে গাউন স্যুট করবে, দারুণ লাগছে। ধন্যবাদ আপু। ইকরাও প্রশংসা করেছে। তবে ইমা বলল, বাসায় পড়ালেখা করছো তো? এই প্রশ্ন শুনে নতুন বর সহ সবাই হো হো করে হাসতে থাকে। ছবি তোলার সময় ইনায়া ইরফানকে ডাক দিল। সে সামনেই বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। ইনায়া তাকে নিয়ে দাঁড় করায় মেহজার সামনে। সবাই হাসতে বলা হলো, মেহজা হাসলো না। ইনায়া বলল, একটু হাসো তো, এত লজ্জা পাওয়ার কি আছে? আমরাই তো, নাকি ইয়াজের সামনে হাসতে লজ্জা লাগছে? এই কথা শুনে ইরফান মেহজার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। এতে লজ্জা পেয়ে মেহজার মাথা নুয়ে ফেলে। ছবিটা সেভাবেই উঠল। ইরফান মেহজার দিকে তাকিয়ে আছে, আর মেহজা লজ্জায় নতজানু হয়ে এক সুন্দর মুহূর্ত। আসার সময় করিমুল্লাহ কোথা থেকে ছুটে আসেন। মেজবা মা, শোনো কথা। ওই বদমাইশ যেগুলো খাবার পাতে আমায় অপমান করেছে, আসলে ওই বদমাইশগুলো নিজেরাই বিনা দাওয়াতে খেতে এসেছে। পাশে আমি যদি তাদের ধরে ফেলি, তাই আমাকে টেবিল থেকে সরিয়ে দিচ্ছিল, সাথে অপমান ফ্রি। আর লোকজনের বাঁকা চাহনি যাতে আমার দিকে থাকে, সেই প্রচেষ্টা। কত বড় অসভ্যের দল, ভাবতে পারছো? ইকরার বিয়ে হয়েছে বেশ কিছুদিন হলো। সে এখন বনানীতে চলে গেছে। মেহজার মেডিকেল কোচিং শুরু হয়েছে আরও আগে। সে করতে ইচ্ছুক ছিল না, তবে তার বাবা আর ভাইয়ের জোরাজুরিতে সে এখন কোচিংয়ে যাচ্ছে। তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার এখন শখ হয়েছে। অনা আর প্রথি বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য কোচিং করছে। মেহজা খুব টেনশনে আছে। সে জানে ডাক্তারি তার জন্য না। সে এখন মুক্ত আকাশে উড়ে বেড়াতে চাইছে। টিএসসিতে আড্ডা দেওয়ার স্বপ্ন দেখছে। চমক, বদমাইশটা নাকি মেডিকেলে কোচিং করছে, আর তা নিয়ে সে দৈনন্দিন 10 বার হলেও কথা শোনে। তখন তার ইচ্ছা হয়
চমককে একদম চিবিয়ে খেয়ে ফেলতে। তবে রাক্ষসী তো সে নয়, চমক হলো আসল রাক্ষসী। সেদিন রাতে কল করে বলে ইরফান নাকি তাদের এলাকায় গেছে, তাদের পাশের বাসার কোনো ভাইয়ের সাথে তার চলাফেরা হয়।